শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ফেরানোর জন্য বাংলাদেশের নূতন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরে একের পর এক চাপ প্রয়োগ করছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন আইনি সংস্থা। বিষয়টি কেমন লাগছে না? একটি দল যাকে কাগজে কলমে নিষিদ্ধ করে রেখেছে, ইভেন সংসদে বিল আকারে নিষিদ্ধ করে রেখেছে, সেই দলের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নির্বাসিত অবস্থায় আছেন। তাকে ফেরানোর জন্য কেন আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বাংলাদেশকে? প্রশ্ন জাগে না আপনার মনে? জাগতেই পারে। যদি এই প্রশ্ন আপনার মনে জাগে, তাহলে আপনাকে আগে জানতে হবে কে এই শেখ হাসিনা। যদি শেখ হাসিনা সম্পর্কে বলতে যাই, তাহলে প্রথমেই আমি বলবো, আচ্ছা, ভারত বাংলাদেশের সাথে সর্বোচ্চ শত্রুতার রূপে এখন পর্যন্ত সম্পর্ক রেখেছে, তবু শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে। তারপরেও শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দিয়ে কোনো রকমের কোনো ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক সম্পর্ক বাংলাদেশের সাথে স্থাপন করেনি ভারত। তাহলে দেখুন ভারতের সাথে শেখ হাসিনার কি সম্পর্ক। এটা নিয়ে বিস্তারিত কিছু বলতে হবে না যে ভারতের সাথে শেখ হাসিনার কি ধরনের সম্পর্ক আছে। আচ্ছা, এবার বলি রাশিয়ার কথা। ইতিমধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার অর্থের কারচুপি করা হয়েছে এবং এই অর্থের কারচুপি শেখ হাসিনা করেছে এবং অর্থের আত্মসাৎ করেছে, এমন দোষারোপ করছিলেন অন্তর্বর্তীকালীন সরকার। রাশিয়ার সাথে সাথে ভেটো দিয়ে কি বলেছিল যে না, এটা টোটালি মিথ্যা কথা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা কোনো রকমের কোনো অর্থ আত্মসাৎ করেনি। আপনি জানলে অবাক হবেন, নির্বাসিত থেকেও শেখ হাসিনা গোপনে 2 বার রাশিয়া সফর করেছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একান্ত বৈঠক করেছেন। এছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন ভারত সফর করেছেন, তখন শেখ হাসিনা যেখানে আছেন সেখানে গিয়ে একান্ত নিরালায় 32 মিনিটের একটি গোপন বৈঠক করেছিলেন। ভারতীয় গণমাধ্যমে এই সকল খবরাখবরগুলো ছেয়ে গেছিল। এতে আপনি অবশ্যই বোঝেন যে রাশিয়ার সাথে শেখ হাসিনার কি সম্পর্ক। আচ্ছা, ফ্রান্সের কথা বলি। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রো, তার সাথে শেখ হাসিনার কি ধরনের সম্পর্ক সেটা আপনারা জানেন। শেখ হাসিনা পতনের পরে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রো বলেছিলেন, ডক্টর ইউনূস ইজ এ ইনলিগাল গভর্নমেন্ট, টিল নাও শেখ হাসিনা ইজ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। মানে ডক্টর ইউনূস তিনি একটি অবৈধ সরকার। এই নির্বাচনের আগ পর্যন্ত সংবিধান অনুসারে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ছিলেন। এই কথাটি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রো বলেছিলেন। এবারে চীনের কথা বলি। আপনারা হয়তো অনেকে বলবেন যে অন্তর্বর্তীকালীন সরকার চীনের সাথে অনেক ভালো একটি সম্পর্ক তৈরি করে গেছে। কই, কিছু না তো। চীন তো কোনো বিনিয়োগ করলো না অন্তর্বর্তীকালীন সরকার আমলে। চীন যদি বিনিয়োগ কেন্দ্রিক কোনো ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের কোনো সরকারের সাথে, কোনো রাজনৈতিক দলের সাথে করে থাকে, সেই রাজনৈতিক দল বা সেই সরকারের নাম হচ্ছে আওয়ামী লীগ। শেখ হাসিনার 17 বছরের শাসন আমলে বাংলাদেশে যেই সকল উন্নয়ন হয়েছিল, সেই সকল উন্নয়ন শেখ হাসিনা চীনের হাত ধরেই করেছিল এবং বাংলাদেশের জন্ম অবধি সর্ববৃহৎ বিনিয়োগ কেন্দ্রিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছিল শেখ হাসিনার 17 বছরের শাসন আমলে। এখন আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করুন যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তার সাথে শেখ হাসিনার কতটুকু ভালো সম্পর্ক বা কতটুকু খারাপ সম্পর্ক থাকতে পারে। এবারে কাতারের যিনি বর্তমান প্রধানমন্ত্রী বা আমির, সেই বর্তমান আমিরের যিনি আব্বা ছিলেন, তার সাথে শেখ হাসিনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ভুটানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়ের ক্লাস ফ্রেন্ড। সৌদি আরবের বাদশা পরিবারের সাথে শেখ পরিবারের একটি পারিবারিক সম্পর্ক আছে।
লন্ডনে টিউলিপ সিদ্দিকী মন্ত্রী ছিলেন, এখনো এমপি আছেন, এবং কেয়ার স্টারমার। এই বিষয়ে অনেক কথা আছে, এগুলো আমি পরে বিস্তারিতভাবে আলোচনা করব। লন্ডনের সাথে আওয়ামী লীগের কি সম্পর্ক আছে। আমেরিকা, একটু আমেরিকার কথা না বললেই নয়। যদিও বাংলাদেশের সরকার পতনে আমেরিকার অনেক বড় প্ল্যান ছিল এবং তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বাইডেন, কিন্তু নির্বাচনের পরে যখনই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেন, তারপরে তিনি ডক্টর ইউনূসের মুখোশ উন্মোচন করে দিলেন কিভাবে আমেরিকার 29 বিলিয়ন মার্কিন ডলারের মাধ্যমে মেটিকুলাস ডিজাইন করে আওয়ামী লীগকে পতন করানো হয়েছে। সেই বিষয়গুলো ইলন মাস্কের মাধ্যমে তিনি একেবারে প্রেসের সামনে ওপেন করে দিলেন। এছাড়াও সজীব ওয়াজেদ জয়ের যিনি ওয়াইফ, তিনি আর ডোনাল্ড ট্রাম্প একই বংশের মানুষ। সেই দিক থেকে ডোনাল্ড ট্রাম্প সজীব ওয়াজেদ জয়ের শ্বশুর, এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার জন্য সজীব ওয়াজেদ জয় লবিস্ট নিয়োগ করেছিলেন। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে অভিবাসন নীতির উপরে যেভাবে তিনি কঠোর হয়েছিলেন, যেই সময় অবৈধ অনুপ্রবেশকারীদের আমেরিকায় প্রবেশ করতে দেয়া হচ্ছিল না, ওই সময়ই আমেরিকার নাগরিকত্ব পেলেন সজীব ওয়াজেদ জয়। এবার বুঝেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার কি সম্পর্ক আছে। হ্যাঁ, তবে এটাও সত্য কথা যে আমেরিকার পররাষ্ট্রনীতি চলে ডিপ স্টেটের মাধ্যমে, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সমর্থন করে। তো এই দেশগুলোই তো পৃথিবীর রাজনীতি কন্ট্রোল করে, এরাই তো পৃথিবীর পরাশক্তির সর্বপ্রথম স্থানগুলোতে আছে, এরাই তো অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী। তো এই সকল দেশগুলো থেকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ তথা বাংলাদেশ সরকারের উপরে এক ধরনের ফোর্স করা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরাও, আওয়ামী লীগকে ফেরাও, অন্যথায় তুমি দেউলিয়া হয়ে যাবে। কারণ মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধের কারণে সমস্ত পৃথিবীর অর্থনীতি যেখানে দেউলিয়া হয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশের অস্তিত্ব এক ন্যানো সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে কিভাবে শ্রীলঙ্কার মতন বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে, এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো মূল যে কথা, শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিকভাবে কেন চাপ প্রয়োগ করা হচ্ছে, আগে আপনাকে জানতে হবে শেখ হাসিনা কে। তো আমি বর্ণনা করলাম শেখ হাসিনার সাথে আন্তর্জাতিক মহলে যেই সকল দেশগুলো পরাশক্তি এবং অর্থনীতিতে প্রথম সারিতে আছে, সেই সকল দেশগুলোর সাথে কি কি সম্পর্ক আছে বা কেমন সম্পর্ক আছে। এবারে আলোচনা করব তারেক রহমানের উপরে আন্তর্জাতিকভাবে কি কি চাপ প্রয়োগ করা হচ্ছে শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে ফেরানোর জন্য। তো দর্শক, ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে ফেরানোর জন্য বাংলাদেশের নূতন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরে একের পর এক আন্তর্জাতিক মহল থেকে চাপ আসছে। তো কি কি ধরনের চাপ আসছে এগুলো নিয়ে কথা বলতে গেলে প্রথমেই কথা বলতে হয় ডাউ ট্রিস্টিস চেম্বার সম্পর্কে। ডাউ ট্রিস্টিস চেম্বার হলো লন্ডন ভিত্তিক একটি আইনি সংস্থা, যারা যদি কোনো দেশে কোনো স্থানে মানবাধিকার লঙ্ঘন করা হয় সেই সকল বিষয় নিয়ে তারা কাজ করে। এখন 24-এর 5ই আগস্টের পরে যেভাবে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে, জোর করে যেভাবে অধ্যাদেশের মাধ্যমে বা সংসদে বিল আকারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, এই সকল বিষয়গুলো তদন্ত করে ডাউ ট্রিস্টিস চেম্বার আন্তর্জাতিক আদালতে একটি মামলা করেছেন এবং তাদের তদন্ত রিপোর্ট জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনে জমা দিয়ে দিয়েছেন। আপনি জানলে অবাক হবেন, এই ডাউ ট্রিস্টিস চেম্বারের একজন সদস্য হচ্ছে লন্ডনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। কেয়ার স্টারমার্কের সাথে টিউলিপ সিদ্দিকীর কি ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটাও আপনারা খুব ভালোভাবে জানেন। এছাড়াও এই ডাউ ট্রিস্টিস চেম্বারে ইউরোপের অনেক বড় বড় লয়াররা এই সংগঠনের সদস্য।
তো এটি একটি আন্তর্জাতিক আইনি সংগঠন এবং এরা মানবাধিকার বিষয়ক সংগঠন। আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, মিথ্যা মামলায় জেলবন্দি করে রাখা হয়েছে, এই সকল বিষয়গুলো তারা একেবারে কাগজে কলমে সাক্ষী প্রমাণ সহ একটা রিপোর্ট আন্তর্জাতিক আদালতে তুলে দিয়ে মামলা করে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস তো এখন বাংলাদেশের ক্ষমতায় নেই, এখন কেন চাপ প্রয়োগ করা হচ্ছে? টুইস্ট এখানেই। বাংলাদেশের নির্বাচন হলো, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, এখন তিনি কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়নি, বরং ডক্টর ইউনূস যেটি অধ্যাদেশ আকারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছিলেন সেই অধ্যাদেশটি সংসদে বিল আকারে পাশ করে আওয়ামী লীগকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করে রাখলেন। এই জন্য তারেক রহমানকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক আদালত থেকে এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন থেকে যে আওয়ামী লীগকে ফেরাতে হবে, শেখ হাসিনাকে ফেরাতে হবে, ফেরানোর ব্যবস্থা সরকারকেই করতে হবে। তো আন্তর্জাতিক চাপ কিভাবে আসছে এবার বুঝতে পারছেন? এছাড়াও ইউএএন থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করার ব্যবস্থা করে দিতে হবে সরকারকে, শেখ হাসিনার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে এবং সসম্মানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে রাজনীতি করার মতন সুযোগ তৈরি করে দিতে হবে। এছাড়াও বাংলাদেশের সর্বোচ্চ বিচার বিভাগ সুপ্রিম কোর্টের যে বার কাউন্সিলের নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হয়নি। তাতে দেখা গেল সেই নির্বাচনে 34% ভোট পড়ল। এইগুলো নিয়েও ইউরোপের 10 লক্ষ লয়ারের একটি আইনি সংগঠন সিসিবিই, সেই সংগঠন থেকে সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দেওয়া হয়েছিল। কেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলো, কেন 34% ভোট পড়ল, এই সকল বিষয় নিয়ে তাকে জবাব দিতে বলা হয়েছে। এছাড়াও ভারত থেকে কি ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে আমার অনেকগুলো ভিডিওতে আপনাদের এগুলো নিয়ে আলোচনা করেছি। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে, ভিসা বন্ধ করে দিয়েছে, আমদানি রপ্তানি একদম অর্ধেক করে দিয়েছে। এগুলো কিসের জন্য আপনাদের বিস্তারিতভাবে অবশ্যই বলতে হবে না, আপনারা সব জানেন। টুইস্ট এখানে যে পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূলের ভরাডুবি, বিজেপির উত্থান। সেই শুভেন্দু অধিকারী যিনি শেখ হাসিনা পতনের পরে বারবার প্রেসের সামনে গিয়ে শেখ হাসিনাকে নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের বর্ডারে এসে শেখ হাসিনার জন্য বিক্ষোভ করেছেন, সেই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগতম জানাইছেন। অবশ্য বর্তমান যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অথবা তার দল থেকে এখনো পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কোনো ধরনের কোনো ওয়েলকাম বা সেলিব্রেশন করেনি। এগুলো নিয়েও দেখবেন যে এরপরে অনেক কিছু হবে। বর্ডার নিয়ে, ভারত বাংলাদেশের বর্ডার নিয়ে শুভেন্দু অধিকারী প্রথমেই নবান্নতে বসে বৈঠক করলেন। আগামী 45 দিনের ভিতরে ভারত বাংলাদেশের বর্ডারে যেই সকল জায়গায় তার কাটার বেড়া নেই সবকিছু একদম ঠিক করে নেবেন। তো ভারত এখন বাংলাদেশের ত্রাতা। যেই শুভেন্দু অধিকারীকে পাগল ছাগল বিভিন্ন ভাষায় গালি দিয়েছিলেন, যেই পিএম মোদির গালে জুতা পেটা করেছিল বাংলাদেশের কিছু মৌলবাদী মুসলমানরা, বলে গেছেন দিল্লি না ঢাকা, সেই স্লোগান না ভোলার কথা না, এই তো কিছুদিনের আগের কথা। আজকের এই বাংলাদেশকে সেই ভারতের দুয়ারেই হাত পাততে হচ্ছে। কারণ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ফলে হরমুজ প্রণালী বন্ধ আছে। হরমুজ প্রণালী থেকে কোনো রকমের কোনো জাহাজ পারাপার করতে পারছে না এবং মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আন্তর্জাতিক যেই সকল ব্যবসা বাণিজ্য সব জায়গায় প্রভাব ফেলছে।
এই মুহূর্তে সমস্ত পৃথিবীর অর্থনীতি যখন দেউলিয়া হওয়ার পথে, তখন আপনি বাংলাদেশের বিষয়ে চিন্তা করতে গেলে 1 ন্যানো সেকেন্ডেরও সময় পাবেন না। যদি এই মুহূর্তে ভারত আমাদের সাহায্য না করে, তাহলে 1 ন্যানো সেকেন্ডের ভিতরে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। শ্রীলঙ্কার কথা মনে করে দেখুন, সেই অবস্থা হয়ে যাবে। কারণ বর্তমান বাংলাদেশে হয়তো 1.5 কিংবা 2 মাসের তেল মজুদ আছে। ডক্টর ইউনূস তার ক্ষমতার শেষ জামানায় এসে আমেরিকার সাথে যে গোলামির চুক্তি করে গেছেন, সেখানে স্পষ্ট করে বলা আছে যে আমেরিকা যে সকল দেশগুলোর উপরে স্যাংশন দিয়েছে, সেই সকল দেশগুলো থেকে বাংলাদেশ কোনো রকমের কোনো আমদানি রপ্তানি করতে পারবে না। তো বাংলাদেশ এখন কোথা থেকে তেল কিনবে? হরমুজ প্রণালী তো বন্ধ। রাশিয়ার কাছ থেকে কিনবে? চীনের কাছ থেকে কিনবে? না, মোটেও না। কারণ এই 2 দেশের উপরেই আমেরিকার স্যাংশন আছে। পাকিস্তানের কাছ থেকে কিনবে? সেটা কিনতেও পারে, কারণ পাকিস্তান এই মুহূর্তে দেউলিয়া, ওরা নিজেরাই খেতে পড়তে পারছে না, তা বাংলাদেশ কিনতেই পারে। এই মুহূর্তে বাংলাদেশকে যদি সাহায্য করার মতন কোনো দেশ থাকে, সেই দেশের নাম হলো ভারতবর্ষ। ভারতের কাছ থেকেই নিতে হবে চাল, ডাল, আটা, ময়দা, সুজি, নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র এবং তেল। তো ভারতের কাছে এই সকল জিনিসের জন্য যখন হাত পাতা হবে, তখন বলবে যে এই হাতে করে আগে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করো, তারপরে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করো, তারপরে, তার আগে না। কারণ এতকাল পর্যন্ত, এই 2 বছর পর্যন্ত ভারত শেখ হাসিনাকে সসম্মানে আশ্রয় দিয়ে রেখেছে। কোন স্বার্থে? তো যেই সকল মৌলবাদী মুসলমানরা এতকাল ভারত বিদ্বেষিতা করেছে, আজকে তারাই ভারতের কাছে কাকুতি মিনতি করছে। এখন আর ভারত বিদ্বেষিতা হচ্ছে না, লজ্জাও করছে না। বিপদে পড়লেই ভারতে যায়, চিকিৎসার জন্য, পালায় গিয়ে, খিদার জন্য, খাবারের জন্য, সবকিছুর জন্য। অথচ ভারতকে নিয়ে কটূক্তি করতে কেউ বাদ রাখে না এই মৌলবাদী, সন্ত্রাসী বা রাজাকাররা। তো এই মুহূর্তে শেখ হাসিনা যে আন্তর্জাতিকভাবে কতটা শক্তিশালী এবং ক্ষমতাশালী, এই ভিডিওতে আপনারা বুঝেছেন। এবং কেন আন্তর্জাতিকভাবে সরকারকে চাপ প্রয়োগ করা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরাতে হবে, আওয়ামী লীগকে ফেরাতে হবে, সেটাও হয়তো বোঝাতে পেরেছি। তো দর্শক, ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন। আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।